ওয়েলকাম এভরিবডি। আজকে আমি সিঙ্গেল ফেজ এসি সার্কিট নিয়ে আলোচনা করব। সার্কিটের অঙ্কে যাওয়ার আগে আমরা সূত্রগুলো দেখে নেই। গতদিন আমরা 4টে সূত্র দেখেছিলাম। আজকে সবগুলো এসি সার্কিটের সবগুলো সূত্র দেখাবো, যেগুলো জানা থাকলে আমরা যে কোনো এসি সার্কিটের অঙ্ক সুন্দরভাবে সমাধান করতে পারবো। এখানে টোটাল 12টা সূত্র দেখিয়েছি। এই 12টা সূত্র যদি তুমি বুঝে মুখস্থ রাখতে পারো, অর্থাৎ কোন অক্ষর দ্বারা কি বোঝাচ্ছে এবং কিসের মান বের করতে কোন সূত্রটা লাগে, এটা যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো অঙ্ক বিনা পরিশ্রমে সুন্দরভাবে করতে পারবে। তো সূত্র দেখা হলো, এখন আমরা দেখব কোন অক্ষর বা কোন সিম্বল দ্বারা কি বোঝানোর চেষ্টা করছি। দেখো, এগুলো লিখে রাখতে হবে। শুধু দেখে গেলে হবে না, এগুলো খাতাতে লিখে রেখে মুখস্থ করতে হবে একক সহ। আমি একটু ধীরে ধীরে যাচ্ছি যেন তোমরা সুন্দর করে লিখে নিতে পারো। এখানে একটা কথা বলে রাখি যে পি পি সমান সমান লেখা আছে অ্যাক্টিভ পাওয়ার। এটাকে কয়েকটা নাম আছে: অ্যাক্টিভ পাওয়ার, প্রকৃত পাওয়ার, কার্যকারী পাওয়ার, পাওয়ার অপচয়, শুধু পাওয়ার। তাহলে আমরা পি এর মান নির্ণয় করব। এস রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এস হচ্ছে আপাত পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, বা বাংলায় হচ্ছে আপাত পাওয়ার। আর কিউ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার বা প্রতি কার্যকারী পাওয়ার। ভোল্টেজ ড্রপ সময়ের একক লিখি নাই, যেহেতু আমরা জানি ভোল্টেজের একক ভোল্ট। আর পাওয়ার ফ্যাক্টরের একক নাই, কিন্তু পাওয়ার ফ্যাক্টরের মান বের করার পরে যে 3 প্রকার পাওয়ার আছে তার বৈশিষ্ট্য অনুযায়ী যে পাওয়ার ফ্যাক্টর হবে তার নাম লিখতে হয়। এখন আমি যে অঙ্কটি করব সেই অঙ্কটি তোমাদের সামনে উপস্থাপন করছি। অঙ্কটি ভাষার অঙ্কে। অঙ্ক ভালো করে পড়ে কি দেওয়া আছে আর কি দেওয়া নাই এই দুইটা যদি সুন্দর করে আলাদা করতে পারো এবং সূত্রের সাহায্যে সমন্বয় করতে পারো, তাহলেই অঙ্ক ইজিলি সলভ করতে পারবে। আর এলসি সিরিজ সার্কিট। এখানে এর এলসি মানে তিনজনই আছে, আর আছে 3টা প্যারামিটারই আছে। 3টা প্যারামিটারের মান কত দেওয়া আছে দেখি। মান দেওয়া আছে 40 ওহম মানে রেজিস্ট্যান্সের মান, আর হেনরি হচ্ছে কিসের মান? ইন্ডাকটেন্সের মান। তাহলে দেওয়া আছে। অনেক সময় সরাসরি লেখা না থাকলেও একক দেখে বুঝতে হবে। এই যে মাইক্রোফ্যারাড, তার মানে ক্যাপাসিটরের মান। আর ভোল্টেজ দেওয়া আছে 220। ফ্রিকোয়েন্সি এখানে যেমন বলা নাই যে ফ্রিকোয়েন্সি, হার্স যেহেতু ফ্রিকোয়েন্সির একক, তার মানে ফ্রিকোয়েন্সি 50 দেওয়া আছে। বের করতে বলছে কি? বের করতে বলছে ইম্পিডেন্স, পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। এখন তাহলে কি কি দেওয়া আছে সেই জিনিসটা লিখি। আর এর মান দেওয়া আছে, এর এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। কিন্তু সি এর মান দেওয়া আছে কিসে? মাইক্রোফ্যারাডে। সেটাকে ফ্যারাড করে নিতে হবে। ফ্যারাড করে নিলাম। তারপরে ভোল্টেজ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আর কি কি বের করতে হবে সেটাও লিখে নেই। লিখতে হবে হচ্ছে ইম্পিডেন্স, পিতে পাওয়ার, পিএফতে পাওয়ার ফ্যাক্টর। আমি এখানে একটা নতুন আইটেম যোগ করছি, যাতে তোমাদের এই অঙ্কটা করলেই এসি সার্কিটের সব অঙ্ক
সমাধান করতে পারো, সেটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। এখন জেড, তাহলে জেডের সূত্রটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে। তাহলে জেডের সূত্র যেহেতু মুখস্থ আছে, তাহলে জেড হচ্ছে আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। তাহলে এখানে দেখো আর এর মানটা দেওয়া আছে, এখানে সরাসরি আর এর মান আমাদের দেওয়া আছে কত, 40। তাহলে এক্স এল এবং এক্সি এর মান সরাসরি দেওয়া নাই। তাহলে এখন চিন্তা করতে হবে যে আমাদের দেওয়া তথ্য থেকে এক্সএল এবং এক্সি বের করা যায় কিনা। যেহেতু এক্স এল দেওয়া থাকলে এক্সএল এর মান বের করা যায়, তাহলে আমাদের অঙ্কে এক্সএল এল এর মান দেওয়া আছে। আবার সি এর মান দেওয়া থাকলে এক্সি এর মান বের করা যায়, আমাদের সি এর মান দেওয়া আছে। তাহলে আমরা এক্সএল এবং এক্সি এর মান বের করতে পারবো। তাহলে সরাসরি জেড এর সূত্র লেখার আগে আমাদেরকে এক্স এল এবং এক্স সি এর মান বের করতে হবে। তাহলে এখন এক্স এল এর মানটা বের করি। তাহলে এক্স এল সমান সমান 2 পাই এফ এল। তাহলে এফ এল এর মানটা বসাই দিলাম, মান বসিয়ে দিয়ে যেটা হলো সেটা হলো এক্স এল এর মান। আমরা এক্স এল এর মান আগে বের করতে পারি, এক্স সি এর মান আগে বের করতে পারি, যেহেতু একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। তাহলে এক্স এল এর মান বের হয়ে গেল। তারপর এক্স সি এর মান বের করছি, মান বের করলাম। তারপরে চলে যাব আমাদের সরাসরি জেড, যেহেতু জেড এর তিনটা আইটেমই আমরা পেয়ে গেলাম। তাহলে জেড সমান সমান আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, এটা মান বসিয়ে দিলাম, বিয়োগ করলাম। বিয়োগ করলে এই যে 40 ছিল, এটা বিয়োগ করলাম, এই দুটো বিয়োগ করে এটা হয়েছে, যেহেতু পজিটিভটা বড় এই জন্য সামনে পজিটিভ ছিল। এটা কোন ফর্মে আছে, রেক্ট্যাঙ্গুলার ফর্মে। এখন আমরা এটাকে পোলার ফর্মে করব। কেন পোলার ফর্মে করব, যেহেতু আমাদের ভাগ করা পোলার ফর্মে সহজ। আর পোলার ফর্মে রূপান্তরের পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলের নাম হচ্ছে মোস্তাফিজুর ক্লাসিক। এটা দিয়ে সার্চ দিলেই তোমরা আমার চ্যানেলটাকে পাবে। তাই জন্য রূপান্তরের পদ্ধতি ওই চ্যানেলে দেওয়া আছে। তাহলে অঙ্কের চাহিদা অনুযায়ী আমাদের জেড এর মান বের হয়ে গেল। এখন বের করব কি, পি। তাহলে পি এর সূত্রটা আমরা খেয়াল করি, মনে করি পি এর সূত্র হচ্ছে ভিআই কস থিটা। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, ভি আছে, আই নাই, কস থিটা, থিটাও পেয়েছি, যেহেতু জেড এর সঙ্গে যে কোণ থাকে সেটাই থিটা। তাহলে এখানে আমাদের আই বের করতে হচ্ছে। তাহলে পি এর মান বের করার আগে আমরা আই এর মানটা বের করতে হবে, যেহেতু পি সমান সমান ভিআই কস থিটা, ভি দেওয়া আছে। তাহলে আই এর সূত্রটা কি, এখন আই এর সূত্র দেখব। আই এর সূত্র আমরা জানি কি, আই ইকুয়াল টু ভি ভাগ জেড। এখানে দুটার মানই আমাদেরকে অঙ্কে আছে। তাহলে এখানে ভি এর মান বসাই দিলাম 220, অ্যাঙ্গেল 0। অ্যাঙ্গেল 0 দেওয়া থাকে না, বুঝে নিতে হয়, যদি কোণ দেওয়া না থাকে তাহলে হচ্ছে 0। মানে লিখতেও পারো নাও পারো, আমি লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখন আমাদের এখানে ভাগ করে যেটা বের হয়েছে সেটা হচ্ছে এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা আই পেয়ে গেলাম, ভিও পাইলাম, আইও পাইলাম। এখন এটাকে ভাগ কিভাবে করছি, সেটা আমরা জানি যে পোলার ফর্মে ভাগ করার নিয়ম হচ্ছে এটা, পোলারে ভাগ করার নিয়ম, যে মানগুলো ভাগ হয় এবং কোণগুলো বিয়োগ হয়। আমি ওইটা কারেন্টের ক্ষেত্রে সেটাই করেছি। এখন থিটা, যে বলেই দিলাম যে এই যে জেড এর সঙ্গে যে কোণ থাকে, জেড এর সঙ্গে যে কোণটা আছে সেটাই হচ্ছে আমাদের থিটা। অর্থাৎ এখানে যে চিহ্নই থাক, প্লাস থাক মাইনাস থাক, আমরা চিহ্নটা নিব না, শুধু মানটা নিব। তাহলে এখানে যে মানটা আছে সেটাই হচ্ছে থিটা, যেটা আমরা এখানে লিখেছি যে থিটা সমান সমান এত ডিগ্রি। তারপরে আমরা সূত্র লিখলাম, যেহেতু পি এর সবগুলো মানই পেয়ে গেছি। এখন ভি এর মান বসালাম, আই এর মান বসালাম এবং কস থিটা। এখানে আমাদের আর কোণ লাগবে না, কোণ নিলেও চলবে, নিয়ে জটিলতা সৃষ্টি করার চেয়ে আমাদের না নেওয়াটাই ভালো। শুধু মানগুলো নিয়েছি এবং পি এর মান ওয়াট, সেজন্য এখানে আমরা লিখলাম পি সমান এত ওয়াট। তাহলে অঙ্কের চাহিদা অনুযায়ী জেড হয়ে গেছে, পি হয়ে গেল। এখন হচ্ছে কস থিটা। তো কস থিটার সরাসরি সূত্র আমরা ফেলবো, এই যে পি এফ সমান সমান কস থিটা। কস থিটার মান, থিটা তো আগেই পেয়েছি, মান বসিয়ে দিচ্ছি এত। এখন যেটা বলছিলাম যে কোণের পাশে এখানে লিখতে হয়, যে মানটা পেলেই হবে না, যদিও একক নাই,
কিন্তু মান না পেলেও এর এর পাশে এরকম একটা কিছু লিখতে হয়। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যে 3 প্রকার, ল্যাগিং, লিডিং এবং ইউনিটি, যে বৈশিষ্ট্য অনুযায়ী এই মানটা, আমরা যে মানটা পেয়েছি এইটা কোন শ্রেণীর সেটা লিখতে হয় এইখানে। তে আমরা সাধারণত যদি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে হচ্ছে ল্যাগিং, আর যদি ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে লিডিং, আর যদি রেজিস্টিভ সার্কিট হয় তাহলে হয় ইউনিটি। এখন অঙ্ক দেখে কিভাবে বুঝবো যেটা রেজিস্টিভ না ইন্ডাকটিভ, যেহেতু 3টা প্যারামিটারই আছে, তো বুঝবো কিভাবে যেটা রেজিস্টিভ না ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ? সেটা বোঝার জন্য একটা সহজ বুদ্ধি হচ্ছে, আমরা এই যে জেড এর মানের শেষে যাব। শেষে যদি রেক্ট্যাঙ্গুলার অবস্থায় যদি এখানে প্লাস থাকে, তা জে এর আগে প্লাস থাকে, তাহলে সেটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট। আর যদি মাইনাস থাকে, জে এর আগে মাইনাস থাকে, তাহলে হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট। আর যদি এই কোণই না থাকে তাহলে হচ্ছে রেজিস্টিভ সার্কিট, মানে অর্থাৎ জেই না থাকে, শূন্য হয়, তাহলে হচ্ছে রেজিস্টিভ সার্কিট। তা আর যদি পোলার ফর্মে যাই তাহলে এইটা যদি কোণটা যদি পজিটিভ হয়, এই কোণটা যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে ইন্ডাকটিভ, আর এই কোণটা যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে ক্যাপাসিটিভ, আর কোণ যদি শূন্য হয় তাহলে বুঝবো রেজিস্টিভ সার্কিট। আর ওই অনুযায়ী আমরা ওই পাওয়ার ফ্যাক্টরের ওই ধারণা থেকে আমরা এখানে পাওয়ার ফ্যাক্টরে এখানে লিখব হচ্ছে ল্যাগ না লিড না ইউনিটি। তাহলে আমরা এখানে জেডে কি দেখলাম? পজিটিভ। জেডের কোন পজিটিভ, আবার জে এর আগের সাইন পজিটিভ, তাহলে আমরা জানি যেটা ইন্ডাকটিভ সার্কিট, এই জন্য এখানে লিখে দিচ্ছি ল্যাগ। আর যদি ক্যাপাসিটিভ সার্কিট হতো তাহলে লিখলাম লিড, আর রেজিস্টিভ সার্কিট হলে লিখতাম ইউনিটি। তাহলে অঙ্কের ডিমান্ড অনুযায়ী আমাদের 3টাই বের হয়েছে। এখন চতুর্থ নম্বরে যেটা আমি লিখছি সেটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে আমাদেরকে যে 3টা প্যারামিটার আছে প্রত্যেকটারই ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা সূত্রে ফেলে দিয়ে ভোল্টেজ ড্রপ বের করি, যে ভিআর। যেহেতু রেজিস্টারের আরআরই ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিআর দ্বারা প্রকাশ করে, ভিআর সমান সমান আই ইন্টু আর। এখানে মান বসাই দিচ্ছি, ভিআর পেয়েছি, তারপরে ভিএল এর মান বসিয়েছি, মান পেয়েছি, তারপরে ভিসি হচ্ছে আই ইন্টু এক্সসি, আগে এক্সসি এর মান বের করা আছে, মান পেয়েছি এত ভোল্ট। তাহলে আমরা ভিএল, ভিসি, ভিআর 3টা মানই নির্ণয় করতে পারলাম। এখন যাব কিভাবে গ্রাফে প্লট করতে হয়। গ্রাফ অঙ্কনের আগে একটা কথা বলে নেই, যেরকম কোঅর্ডিনেট আঁকানোর পরে মনে রাখতে হবে কোন বাহুতে কিসের মান বসে। যেমন এক্স অ্যাক্সিসে এটাতে বসে ভিআর, উপরের দিকে বসে ভিএল, ওয়াই অক্ষের উপর দিকে বসে ভিএল, আর নিচের দিকে বসে ভিসি। এটা মনে রাখতে হবে, এটা মূল বিন্দু। আর এদিকে কিছু বসে না, মূল বিন্দুর বাঁ দিকে অ্যাক্সিসে কিছু বসে না, এটা হচ্ছে মনে রাখতে হবে। এই যে আমরা কোঅর্ডিনেট আঁকায় নিয়েছি। তাহলে এখন আমাদের ভি আর এর মান কত পাইছি? 29। তাহলে আমরা এখানে এই যে ভি আর এর অ্যাক্সিসে 29 কেটে নিলাম, বুঝলাম এইটুকু 29। আচ্ছা, তারপরে ভিসি থাকে কোন দিকে? নিচের দিকে। তো ভিসি পেয়েছি কত? ভিসি পেয়েছি 13, ভিসি 13। তাহলে ভিসি এর মান বসাইলাম। যেহেতু 29 থেকে কম হবে, এটা গ্রাফে আঁকাইলে শুদ্ধ করে আঁকানো যাবে ঘর গুনে গুনে। যদি গ্রাফ পেপারে না পাই, নর্মালি আঁকতে গেলে খেয়াল রাখতে হবে, বড় ছোট খেয়াল করতে হবে। যেমন 29-এর চেয়ে বড় তো 13 হবে না, ছোট হবে, এই জন্য আনুভাবিকভাবে ছোট নিতে হবে। তাহলে এবং ভিআর এবং ভিসি এর মান বসাইলাম। এখন থাকলো কি? ভিএল বসে উপর দিকে। তাহলে ভিএল কত আছে আমাদের? ভিএল আছে হচ্ছে 232। তা আমরা তো কাগজে 232 13 আর 29-এর অনুপাতে আঁকতে গেলে তো কাগজের বাইরে চলে যাবে, সেজন্য আনুমানিকভাবে নিয়েছি সবচেয়ে বড়, সবার চেয়ে বড় একটা নিয়েছি, এটা হচ্ছে ভিএল। তাহলে 3টা মানই আমরা এখানে প্লট করলাম। এখন এই 3টা মানকে আমার যোগ করতে হবে। যোগ করতে গেলে দেখো, এটা আছে
উপর দিক, এটা আছে নিচ দিক, পরস্পরের বিপরীত দিক। তো পরস্পরের বিপরীত দিক থাকলে তো আমরা যোগ করতে পারবো না, তাই বিপরীত দিকের দুইটাকে যে কোনো একদিকে নিয়ে আসতে হবে। তো একদিকে নিয়ে আসার নিয়ম হচ্ছে যে বড় সেই দিক থেকে ছোটটাকে বিয়োগ দিতে হবে। যেহেতু আমি একটু কথা প্রসঙ্গে বলে রাখি, যার শক্তি বেশি সেই টিকে থাকে, তাহলে আমাদের এখানে কে ভিএল বড়, তাহলে ভিএল থেকে এই ছোট্ট ভি অংশটুকু বিয়োগ দিয়ে যেটা থাকবে সেটা হয়ে যাবে, যেটা আমরা পরের গ্রাফে দেখি। এই যে এখানে করলাম, এই যে ভিসি এদিকে ভিআর, আর এদিকে হচ্ছে ভিএল ছিল হচ্ছে এই যে আমাদের 32, তাহলে ভিএল থেকে আমরা ভিসি এর এই পরিমাণটুকু, এই যে এই পরিমাণটুকু আমরা এইখান থেকে কেটে নিয়েছি। কেটে নিলে যেটা হবে, এই যে ভিসি দেখাইছি একটু বিয়োগ, এটা দেখাতে হবে না, আমি দেখাইছি তোমাদের বোঝা যায়। নেমে আসলাম নিচ থেকে, ভিএল এর এই অংশ থেকে এই অংশটুকু নেমে আসলো, নেমে যেটা হলো এটা হলো ভিএল মাইনাস ভিসি, অর্থাৎ এটুকুই এখন ফলাফল রেজাল্টেন্ট, এটুকুই থাকলো। এখন থাকলো কি তাহলে এইটা আর এটা, এই দুইটার মধ্যে আমরা ভেক্টরি যোগ করব, এই দুইটার মধ্যে ভেক্টরি যোগ করব সামান্তরিকের অঙ্কন করে। এখন এই যে ভি আর এইখান থেকে এই ওয়াই অক্ষের সমান্তরাল করে আমরা অঙ্কন করব, এইখান থেকে একটা রেখা এই দিক দিয়ে অঙ্কন করব। ওয়াই অক্ষের সমান্তরাল, এইখান থেকে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকবো এইদিকে। আবার এইখান থেকে আমরা এই এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকবো। তাহলে এটা আঁকলাম এইখান থেকে, আর এইটা আঁকলাম এই অক্ষের সমান্তরাল এইখান থেকে, তাহলে এখানে ছেদ করলো, এটা ছেদবিন্দু হলো। এখন এই মূল বিন্দু আর এই ছেদবিন্দু যোগ করে দিব, যোগ করে দিলে যেটা হবে, এই যে যোগ করে দিলে যে ভেক্টরটা হবে এটাই হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম। এটাই আমাদের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন হয়ে গেল। ওইটা হচ্ছে ভি, আর এই যে মধ্যবর্তী যে কোণ উৎপন্ন করছে এটা হচ্ছে থিটা। এটাই আমাদের টোটাল যে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করলাম সেটা হয়ে গেল। এখন এখানে ভি এল বড় হয়েছিল দেখে এই কোঅর্ডিনেটে হয়েছে, যদি ভিসি বড় হইতো তাহলে এই কোঅর্ডিনেটে হবে। আমরা যেটা আঁকলাম সেটা হচ্ছে এক্স এল বড় ছিল এক্স সি এর অপেক্ষা, আর যদি এক্স সি গ্রেটার দেন এক্স এল হয়, যদি এক্স সি গ্রেটার দেন এক্স এল হয় তাহলে চিত্রটা হবে এইরকম, অর্থাৎ এই কোঅর্ডিনেটে হবে, এই কোঅর্ডিনেটে ভিসি, এই যে ভিসি বড় তাহলে ভিসির কোঅর্ডিনেটে হবে। তাহলে আমরা ভেক্টর আঁকানো শিখলাম, এখানে ভেক্টরটা আঁকানো হয়ে গেল এবং অঙ্কের যাবতীয় কাজ আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, কথা প্রসঙ্গটা বলে রাখি, আমরা আঁকলাম হচ্ছে ভিএল ভিআর ভিসি দিয়ে, আবার ইচ্ছা করলে আমরা এক্স এল এক্স সি এবং শুধু আর দিয়েও আঁকতে পারি। তখন মনে রাখতে হবে যে এই ওয়াই অক্ষের এটাতে হবে হচ্ছে এক্সেল, এটাতে হবে এক্সসি, আর এটা এক্স অক্ষে হবে আর, অর্থাৎ যেটাতে হয়েছিল ভিআর সেটাতে হবে আর, যেটাতে দিছিলাম ভিএল সেটা হবে এক্সেল, আর যেটা দিছিলাম ভিসি সেটা হবে এক্সসি। এটা যদি আমরা বাধা দিয়ে অর্থাৎ ইম্পিডেন্সের ডায়াগ্রাম ভেক্টর অঙ্কন করি, তখন এই কোঅর্ডিনেটের এই শাখাগুলোর এই নাম দিতে হবে। আর যেহেতু আমরা অঙ্কে ভোল্টেজ দিয়ে ড্রপ দিয়ে আঁকবো তখন এই নাম দিব, এটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের উপকারে লাগলে আমার পরিশ্রম সার্থক। আমি ভিডিও চ্যানেলে কোনোদিন কাজ ভালোভাবে করতে পারি না, তবু তোমাদের উপকারের জন্য চেষ্টা করেছি। তোমরা ভিডিওটি বারবার দেখলেই ভালোভাবে আয়ত্তস্থ করতে পারবে। ভালো থাকো সবাই, শুভকামনা থাকলো। সবাই আমার জন্য